ট্যালেন্ট এডুকেশন হাব, সবার জন্য একসাথে। ট্যালেন্ট এডুকেশন হাবের পক্ষ থেকে আমি মোজাহার তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যাডমিশন সিলেবাস নিয়ে, মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন সিলেবাস ক ইউনিট, মানে হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টির আর কি। আর বিষয়বস্তু হচ্ছে আমাদের ফিজিক্স। আমরা পর্যায়ক্রম হচ্ছে সব সাবজেক্ট নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে হচ্ছে আমরা অনলি ফিজিক্স নিয়ে আলোচনা করব। তো আমাদের ক্লাসের মধ্যে যে বিষয় নিয়ে আমরা আলোকপাত করব সেখানে থাকবে হচ্ছে আমাদের প্রশ্নের মানবন্টন, মানে হচ্ছে প্রশ্নে কত মার্কসের এমসিকিউ বা হচ্ছে কত মার্কসের রিটেন তোমাকে অ্যান্সার করতে হবে। ঢাকা ইউনিভার্সিটির রিসেন্ট যে কোশ্চেন প্যাটার্ন সেখানে কিন্তু তোমাকে হচ্ছে এমসিকিউ অ্যান্সার করতে হবে, প্লাস হচ্ছে রিটেন অ্যান্সার করতে হবে, মানে লিখিত অ্যান্সার করতে হবে। তো রিটেন প্লাস হচ্ছে এমসিকিউ এরকম কোশ্চেন এর আগে মাত্র একটা সালই আসছে, সেটা হচ্ছে 2019 সাল। আর 2020 সালে কিন্তু এক্সাম হয় নাই। যারা হচ্ছে 2020 সালের এক্সাম পরীক্ষার্থী ছিল তারা কিন্তু 2021 সালে এক্সাম দিবে, তাই না? তো আমরা হচ্ছে মানবন্টন নিয়ে আলোচনা করব, রিটেন কত আর হচ্ছে এমসিকিউ কত, কোন কোশ্চেনে কত মার্কস থাকবে এইটা নিয়ে আলোচনা করব। প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব, কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে, এবং প্রস্তুতি মানে তুমি হচ্ছে কীভাবে প্রিপারেশন নিবা আর কি সেটা নিয়ে আলোচনা করব। এবং কোন চ্যাপ্টার থেকে, যেহেতু তোমাদের ফিজিক্স বা যে কোনো যেটাই বলো না কেন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স তোমরা হচ্ছে 2টা বছরে 2টা বই পড়েছো, ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, 2টা বইতে প্রায় হচ্ছে 10টা 11টা করে মোট 21টা চ্যাপ্টার, তাই না? আর এমসিকিউ আসবে হয়তো 15টা আর কি। তো যাই হোক আমরা আলোচনা করব। এরপর হচ্ছে আমরা আজকের ক্লাসে হচ্ছে শুধু আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। আর নেক্সট ক্লাস থেকে হচ্ছে অবশ্যই আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস আলোচনা করব আর কি। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তোমাদের আলাদা আলাদা ক্লাস থাকবে। তো আজকের প্রশ্ন ধরনটা বুঝে যাও, তারপর হচ্ছে ক্লাস শুরু করব আমরা। তো আমি যদি প্রথমে কোশ্চেন মানবন্টন নিয়ে আলোচনা করি, যেটা বলছিলাম যে যারা হচ্ছে 2020 সালের পরীক্ষার্থী ছিল, যে যাদের 2020 সালের অ্যাডমিশন এক্সাম দেওয়ার কথা ছিল ঢাকা ইউনিভার্সিটি বা অন্য যে কোনো ইউনিভার্সিটি বলো, তাদের 2020 সালে কিন্তু এক্সামটা হয় নাই, তাই না? তারা হচ্ছে 2021 সালে এক্সাম দিবা। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম হচ্ছে বর্তমানে মানে এখন পর্যন্ত যেই ডেটটা ঢাকা ইউনিভার্সিটি থেকে দিয়েছে সেটা হচ্ছে আগস্টের হচ্ছে 6 তারিখে আর কি। আগস্টের 6 তারিখ 2021। ওকে, এই তারিখে হচ্ছে যাদের 2020 সালে এক্সাম দেওয়ার কথা তারা দিবে। আর যাদের 2021 সালে এক্সাম দেওয়ার কথা অ্যাডমিশন, তাদের তো এখন এইচএসসি এক্সামটাই হয় নাই এখন পর্যন্ত আর কি। সো তাদেরটা পরে কবে হবে সেটা হয়তো জানানো হবে আর কি। তো প্রথমে আলোচনা করি হচ্ছে প্রশ্নের মানবন্টন। তো আমি হচ্ছে 2টা মানবন্টন আলোচনা করব। একটা হচ্ছে নর্মাল কোশ্চেন আর কি, মানে অ্যাজ ইউজুয়াল যেটা আসে ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাজ ইউজুয়াল 120 মার্কসের এক্সাম হয়, 120 মার্কসের একটা এক্সাম হয়। টোটাল 200 মার্কস আর কি, কিন্তু তুমি এক্সাম দিবা হচ্ছে 120 মার্কসের। আর বাকি 80 মার্কস হচ্ছে তোমার এসএসসি আর হচ্ছে এইচএসসি এর যেই মার্কস আর কি, মানে রেজাল্টের ভিত্তিতে যে মার্কসটা সেটা হচ্ছে 80 মার্কস থাকবে। আর তুমি এক্সামটা দিবা হচ্ছে 120 মার্কসে। এই 120 মার্কস হচ্ছে অ্যাজ ইউজুয়াল। কিন্তু যারা হচ্ছে 2020 সালের পরীক্ষার্থী, যারা হচ্ছে এই যে 2020 সালের পরীক্ষার্থী কিন্তু হচ্ছে এই তারিখে পরীক্ষাটা দেবে আর কি 2021 সালে, তারা কিন্তু আসলে তাদের জন্য কিন্তু প্রশ্নটার সাইজ একটু ছোটো বানানো হয়েছে, মানে তারা এক্সাম দিব হচ্ছে 100 মার্কে আর কি, 100 মার্কস। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল মার্কস আর কি, নর্মালি 120 পরীক্ষা হয় আর কি। কিন্তু এখন হচ্ছে কোভিডের কারণে যে পরীক্ষাটা হয় না আর কি 2020 সালে, তাদের পরীক্ষাটা হবে 2021 আগস্টের 6 তারিখে দেওয়া আছে আপাতত। এটাই হচ্ছে ডেট, পরে চেঞ্জ হয়ে কিনা আমরা আসলে জানি না এখনও। তারা দিব হচ্ছে 100 মার্কসে। তো আমরা এটা নিয়ে আলোচনা করি। এটা নিয়ে আলোচনা করলে তুমি মাসে বুঝে যাবা যে এটার সাথে এটা পার্থক্যটা কী। এখানে তোমার জাস্ট হচ্ছে প্রশ্নটা, মানে প্রশ্ন কতগুলো কমাই দিবে আর কি, মানে মান সেমই থাকবে, প্রশ্নের মান সেম থাকবে, জাস্ট হচ্ছে প্রশ্ন একটু কমাই দিবে আর কি। 15টা এমসিকিউর জায়গায় 12টা এমসিকিউ দিবে, ক্লিয়ার? রিটেন বা লিখিত হচ্ছে 11 মার্কসের জায়গায় 10 মার্কস দিবে, এই আর কি। তো 120 মার্কস কীভাবে হবে? 120 মার্কসের মধ্যে তোমার 75 হচ্ছে এমসিকিউ, 75 হচ্ছে এমসিকিউ, আর বাকি কত থাকে? বাকি থাকে হচ্ছে আমাদের 45 মার্কস, তাই না? বাকি হচ্ছে 45 মার্কস হচ্ছে আমাদের 45 মার্ক রিটেন, ক্লিয়ার? 75 মার্কস হচ্ছে এমসিকিউ, 75টা এমসিকিউ না, এমসিকিউ আরও কম, 60 এমসিকিউ, কিন্তু 75 মার্ক তুমি দিবা হচ্ছে এমসিকিউ আর কি। এখন 75 মার্কসের যে এমসিকিউ, সেখানে তোমার কয়টা এমসিকিউ অ্যান্সার করতে হবে? তোমাকে অ্যান্সার করতে হবে 60 এমসিকিউ, 60 এমসিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে। এবং প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা হবে হচ্ছে 1.25 মার্ক করে, প্রত্যেকটা 1.25 মার্কস ইকুয়াল টু হচ্ছে আসলে 75। তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে হচ্ছে 60টা এমসিকিউ, তাই না? তোমাকে অ্যান্সার করতে হবে হচ্ছে 60 এমসিকিউ। তাহলে এখন কথা হচ্ছে কী কী সাবজেক্ট অ্যান্সার করতে হবে। আমরা যদি এখন ফিজিক্স নিয়ে আলোচনা করছি, কিন্তু সেটা তো বলতেই হবে যে কী কী সাবজেক্ট অ্যান্সার করতে হবে। তোমাকে অ্যান্সার করতে হবে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এর সাথে তুমি হচ্ছে এই 3টে অ্যান্সার করলা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তার সাথে অ্যান্সার করবো হচ্ছে হয় বায়োলজি, নয় বাংলা, নয় হচ্ছে ইংলিশ,
ক্লিয়ার? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তার সাথে আরেকটা সাবজেক্ট, হয় বায়োলজি, নয় বাংলা, নয় হচ্ছে ইংলিশ। তার মানে তোমাকে অ্যান্সার করতে হবে 4টা সাবজেক্ট। তোমাকে 6টা প্রশ্নই দেওয়া হবে, তুমি 4টা সাবজেক্ট অ্যান্সার করবো আর কি। তো 4টা সাবজেক্ট থেকে তোমাকে দেওয়া হবে 60 MCQ, তাই না? তার মানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমাকে দেওয়া হবে হচ্ছে 15টা MCQ। যেমন আমি যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে তোমাকে দেওয়া হবে হচ্ছে, ফিজিক্সে 15টা MCQ দেওয়া থাকবে, ক্লিয়ার? আবার হচ্ছে তোমাকে কেমিস্ট্রিতে 15টা MCQ দেওয়া থাকবে, আবার হচ্ছে ম্যাথে 15টা MCQ দেওয়া থাকবে। এছাড়া তুমি যদি বায়োলজি অ্যান্সার করো আর কি, তাছাড়া বাংলা বা ইংলিশ অ্যান্সার করতে পারো, সেখানে 15টা MCQ, মানে হচ্ছে টোটাল তোমাকে 60 MCQ অ্যান্সার করতে হবে। আর প্রত্যেকটাতে মার্ক হচ্ছে 1.25 করে। যদি কোনো MCQ ভুল যায় তাহলে হচ্ছে 0.25 করে কাটা যাবে। একটা MCQ ভুলের জন্য 0.25 মার্কস করে কাটা যাবে। তো এই হচ্ছে আমাদের MCQর গল্প গেল, যে MCQ তোমাকে অ্যান্সার করতে হবে হচ্ছে 60টা MCQ অ্যান্সার করতে হবে। তো একটু টাইমের ব্যাপারে আসি। তো টাইমটা হচ্ছে, টাইমটা যদি বলি, টাইম হবে হচ্ছে 1 hour, মানে হচ্ছে 1.5 ঘন্টা আর কি। এবং 100 মার্কের যে এক্সামটা দিবা, যারা 2020 সালের পরীক্ষার্থী, যারা হচ্ছে 2021 পরীক্ষা দিবা আর কি, 2020 সালে পরীক্ষা হয় নাই, 21 সালে পরীক্ষা দিবা 100 মার্কে। নর্মাল এক্সাম 120 মার্কে, কিন্তু 2021 যেটা হবে আগস্টের 6 তারিখ, সেটা 100 মার্কে হবে। সেখানে টাইমও কি, প্রশ্নের সংখ্যা কম কিন্তু টাইম কিন্তু 1.5 ঘন্টাই থাকবে। সো এটা সুবিধা হয়ে গেল আসলে, তাই না? মানে তোমার টাইমটা বেশি পাচ্ছ আর কি। এখন আমি আসি হচ্ছে, এই গেল হচ্ছে MCQ, 60 MCQ, 1.25 মার্ক করে 70 মার্ক। এবার আসো হচ্ছে রিটেনে। এখন MCQতে যেমন প্রত্যেকটা MCQর জন্য মার্ক হচ্ছে ফিক্সড, মানে 1.25 মার্ক করে, তাই না? প্রত্যেকটা MCQর জন্য মার্কস ফিক্সড 1.25 মার্কস করে। কিন্তু রিটেনের ব্যাপারটা সেরকম না, মানে প্রত্যেকটা কোশ্চেনে মার্কস আসলে সেম না। কোনো কোশ্চেনে মার্ক 2 থাকতে পারে, কোনো কোশ্চেনে 3, কোনো কোশ্চেনে 2.25, কোনো কোশ্চেনে 2.5, এরকম থাকতে পারে। কিন্তু 4টা প্রশ্ন থাকবে তোমার, মানে একটা সাবজেক্ট থেকে, ধরো ফিজিক্স থেকে, তোমাকে ফিজিক্স থেকে 4টা রিটেন কোশ্চেন দিবে, 4টা রিটেন কোশ্চেন দিবে ফিজিক্স থেকে। আবার হচ্ছে কেমিস্ট্রি থেকেও 4টা রিটেন কোশ্চেন দিবে, ম্যাথ থেকেও 4টা রিটেন কোশ্চেন দিবে, আবার হচ্ছে বায়োলজি থেকেও তোমাকে 4টা রিটেন কোশ্চেন দিবে। মানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 4টা রিটেন কোশ্চেন দিবে আর কি। এখন এই 4টা রিটেন প্রশ্নের একটা কোশ্চেনের মার্কস কিন্তু ফিক্স না। 1 মার্কের কোশ্চেনও হতে পারে, 2 মার্কের হতে পারে, 2.5 হতে পারে, 3.5 হতে পারে। কিন্তু কোশ্চেন দিবে 4টা রিটেন, ছোটো ছোটো প্রশ্ন আর কি, কনসেপচুয়াল কোশ্চেন আর কি। বেশিরভাগ ক্ষেত্রে কনসেপচুয়াল, বা ম্যাথের ক্ষেত্রে ছোটো ম্যাথ, কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে ছোটো কনসেপচুয়াল, আর ম্যাথের ক্ষেত্রে ছোটোখাটো ম্যাথ দেবে। বায়োলজির ক্ষেত্রে তোমার হচ্ছে কিছু ব্যাখ্যা যাবে আর কি, ক্লিয়ার? বায়োলজির ক্ষেত্রে কিছু ব্যাখ্যা যাবে। তো প্রত্যেকটা সাবজেক্ট থেকে 4টা রিটেন কোশ্চেন দিবে। এখন 4টা রিটেন কোশ্চেনের টোটাল মার্কস হবে হচ্ছে 11.25 করে, 11.25, 11.25, 11.25, টোটাল 45 মার্কস। টোটাল মানে হচ্ছে ফিজিক্সের 4টা প্রশ্নের টোটাল মার্কস 11.25, কেমিস্ট্রি 4টা প্রশ্ন টোটাল মার্কস হচ্ছে 11.25, ম্যাথের 11.25, বায়োলজি 11.25, মোট হচ্ছে রিটেন হচ্ছে আমাদের 45 মার্ক, ক্লিয়ার? এখানে হচ্ছে আমাদের 4টা প্রশ্ন আসবে, একটা সাবজেক্ট থেকে হচ্ছে 4টা প্রশ্ন আসবে, একটা সাবজেক্ট থেকে 4টা প্রশ্নের মার্কস হচ্ছে 11.25 করে, ইন্টু হচ্ছে 11.25 ইকুয়াল টু হচ্ছে আমাদের আলটিমেটলি 45 মার্কস। এই হচ্ছে আমাদের 120 মার্কের মান বন্টন। তোমাকে অ্যান্সার করতে হবে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে, ক্লিয়ার? এখন যদি আমরা 100 মার্কে আসি, এখানে ব্যাপারটা কিছুই না। 100 মার্কে হচ্ছে তোমার MCQ এখানে কয়টা অ্যান্সার করো, 60 MCQ অ্যান্সার করো, তাই না? তুমি হচ্ছে 60 MCQ এখানে অ্যান্সার করো, আর এখানে হচ্ছে 4 4 4 4, মানে 16টা কোশ্চেন অ্যান্সার করো। 16টা কোশ্চেনে 4টা কোশ্চেনে 11.25 করে, 4টা প্রশ্ন 11.25 করে, 16টা প্রশ্ন হচ্ছে 45 মার্কস, তাই না? এইখানে 100 মার্কে যখন এক্সামে আসবা, যেটা হচ্ছে 100 মার্কের এক্সাম কারা দিবা, যারা হচ্ছে নেক্সট পরীক্ষার্থী আর কি, 2020 সালে যারা এখনও পরীক্ষা দিতে পারো না, তারা 100 মার্কে পরীক্ষা দিবা। তো এখানে এসএসসি যেমন হচ্ছে নর্মালি পরীক্ষাটা হয় 200 মার্কে, 120 মার্ক হচ্ছে তোমরা এক্সাম দাও, MCQ আর হচ্ছে রিটেন, তাই না? 120 মার্ক হচ্ছে এক্সাম দাও, MCQ আর হচ্ছে রিটেন, আর বাকি 80 মার্ক থাকে হচ্ছে তোমাদের, 80 মার্ক থাকে হচ্ছে এসএসসি আর এইচএসের রেজাল্টের উপর। 2020 সালে যারা পরীক্ষার্থী ছিল, যারা হচ্ছে 21 সালে পরীক্ষা দিবে 100 মার্কে, ওদের ক্ষেত্রে এই মার্কসটা মানে হচ্ছে এখানে যেটা 80 মার্কস ছিল আর কি, এখানে যেটা 80 মার্ক ছিল, মানে টোটাল তো 200 মার্ক, তাই না? 80 মার্কটা হচ্ছে তোমার এসএসসি আর এইচএসসি থেকে আসবে। তো এইখানে এই মার্কটা কমে যাবে, এখানে এটা 80 হবে না, এখানে এটা হবে জাস্ট 20, কারণ তোমাদের যেহেতু পরীক্ষাটা হয় নাই, বোঝা গেল? তোমাদের যেহেতু পরীক্ষা হয় নাই, এই জন্য সেটার উপরে মার্কস কম থাকবে, মানে 20 মার্কস থাকবে এসএসসি আর এইচএসসি যে রেজাল্টের উপরে আর কি। আর এই যে 100 মার্ক, এই 100 মার্ক ভাগ হবে কীভাবে, আমরা এখন সেটা আলোচনা করি। 100 মার্ক ভাগ হবে হচ্ছে, এখানে তুমি হচ্ছে টাইম সেম পাবা, টাইম 1 ঘন্টা 30 মিনিট এটাই পাবা, মানে হচ্ছে 1.5 ঘন্টা পাবা। আর হচ্ছে এখানে MCQ কি 75 মার্কস অ্যান্সার করো না, এখানে MCQ অ্যান্সার করবা তুমি হচ্ছে
এমসিকিউ অ্যান্সার করবা হচ্ছে 60 মার্কস, ক্লিয়ার? এমসিকিউ 60 মার্কসের, এখানে এমসিকিউ অ্যান্সার করতে হচ্ছে 75 মার্কসের টোটাল এমসিকিউ অ্যান্সার করলো 60টা, আর এখানে মার্কসই হচ্ছে 60 মার্কস। তাহলে টোটাল এমসিকিউটা কত? টোটাল এমসিকিউ হচ্ছে 12টা করে, মোট 48টা এমসিকিউ অ্যান্সার করবা হচ্ছে 48টা এমসিকিউ, মানে 48 এমসিকিউ অ্যান্সার করবা। প্রশ্নের মান সেম 1.25 করে ইকুয়াল টু হচ্ছে, তাহলে এই গেল হচ্ছে 100 মার্কসের মধ্যে এমসিকিউ। 100 মার্কসের মধ্যে এমসিকিউ হচ্ছে 60 মার্কসের, এমসিকিউ অ্যান্সার করবা কয়টা? এমসিকিউ অ্যান্সার করবা হচ্ছে 48টা। তো যেহেতু এমসিকিউ অ্যান্সার করবা তুমি 48টা, তোমার সাবজেক্ট কয়টা? তোমার সাবজেক্ট হচ্ছে 4টা, তাই না? তোমার সাবজেক্ট 4টা। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট থেকে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, প্রত্যেকটা সাবজেক্ট থেকে তুমি হচ্ছে 12টা করে এমসিকিউ অ্যান্সার করবা, তাই না? 4 12 হচ্ছে 48, একটার মধ্যে মার্কস হচ্ছে 1.25 করে, মোট হচ্ছে আমাদের 60 মার্কসের তুমি অ্যান্সার করবা, ক্লিয়ার? আর বাকি থাকে কত? বাকি থাকে 40 মার্কস। 100 মধ্যে 60 হলো হচ্ছে আমাদের এমসিকিউ, 48টা এমসিকিউ 1.25 করে, ক্লিয়ার? আর তাহলে বাকি থাকে হচ্ছে আমাদের 40 মার্ক, সেই 40 মার্ক হচ্ছে রিটেন। সো আমাদের এরপর বাকি থাকে হচ্ছে রিটেন, মানে হচ্ছে 40 মার্কস হচ্ছে রিটেন। তাহলে বোঝাই যাচ্ছে 40 মার্কস রিটেন। তাহলে প্রত্যেকটা সাবজেক্টে কত করে? প্রত্যেকটা সাবজেক্টের রিটেন হচ্ছে কত করে? 10 করে। মানে ফিজিক্সে তোমার হচ্ছে রিটেন আসবে 10 মার্কসের, ক্লিয়ার? কেমিস্ট্রিতে রিটেন 10 মার্কসের, আবার হচ্ছে এরকম ম্যাথ বা বায়োলজি বা বাংলা ইংলিশে রিটেন 10 মার্ক। মানে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে অ্যান্সার করতে হবে 4টা সাবজেক্ট, প্রত্যেকটা মার্কে সাবজেক্ট হচ্ছে টোটাল 10 মার্কস এমসিকিউ। এখানে ছিল কত? প্রত্যেকটা সাবজেক্টে টোটাল রিটেন হচ্ছে 11.25। এখানে নাম্বার কমে গেছে, প্রত্যেকটা সাবজেক্টে টোটাল রিটেন হচ্ছে আমাদের 10 মার্কসের রিটেন অ্যান্সার করতে হয়, মোট হচ্ছে 40 মার্কস, ইকুয়াল টু হচ্ছে 40 মার্কস, ক্লিয়ার? এই হচ্ছে 100 মার্ক, যারা হচ্ছে আমাদের এই যে 2020 সালে যারা পরীক্ষা দিতে পারো না, 2021 সালে যারা দিবা, তাদের জন্য পরিবর্তিত সিলেবাস হচ্ছে এইটা আর কি। আর নর্মালি এটাতে পরীক্ষা হয়। তো আমরা এবার হচ্ছে ফিজিক্স নিয়ে আলোচনা করবো। তোমরা হচ্ছে ক্লাস 11-12-এ, মানে 2 বছর বা তার থেকে বেশি সময় ধরে 2টা বই পড়েছো, ফিজিক্স ফার্স্ট পেপার আর হচ্ছে সেকেন্ড পেপার, তাই না? তো প্রত্যেকটা পেপারে হচ্ছে টোটাল ছিল আমাদের 10টা সাবজেক্ট ছিল, 10টা চ্যাপ্টার ছিল প্রায়, তাই না? এখন খেয়াল করে দেখো, তোমাকে এমসিকিউ অ্যান্সার করতে হবে কয়টা? তোমাকে এমসিকিউ অ্যান্সার করতে হবে হচ্ছে 48টা এমসিকিউ। সো আমি হচ্ছে এখন শুধু ফিজিক্স নিয়ে আলোচনা করবো। তো 48টা এমসিকিউ, প্রত্যেকটা সাবজেক্ট থেকে কয়টা এমসিকিউ আসবে? ফিজিক্স থেকে 12টা, ম্যাথ থেকে 12টা, কেমিস্ট্রি থেকে 12টা, এরকম আর কি। বাংলা, ইংলিশ, বায়োলজি প্রত্যেকটা থেকে 12টা এমসিকিউ অ্যান্সার করতে হবে। আগে হচ্ছে 15টা করে আসতো আর কি, এখন 15টার জায়গায় হচ্ছে 12টা। তার মানে ফিজিক্সে তোমার চ্যাপ্টার হচ্ছে, যদি ফিজিক্সের কথা বলি, তোমার ফিজিক্সে চ্যাপ্টার হচ্ছে দুইটা যদি আমি মিলাই আসলে প্রায় 20টা চ্যাপ্টার, মানে প্রথম চ্যাপ্টার যদি বাদ দেওয়া আর কি, ওখান থেকে যদি তেমন কিছু আসে না, তো ফিজিক্সের প্রায় 20টা চ্যাপ্টার থেকে আসবে হচ্ছে তোমার 12 এমসিকিউ। তার মানে বুঝতেই পারছো, যেহেতু 20টা চ্যাপ্টার থেকে 12টা এমসিকিউ আসে মাত্র, তার মানে কোনো চ্যাপ্টার অবশ্যই বাদ যাবে। কিন্তু বাদ গেলে তুমি আসলে বাদ দিতে পারবা না, কারণ তুমি আসলে জানো না যে তোমার কোন চ্যাপ্টার বাদ যাবে, তাই না? আবার হচ্ছে কোনো চ্যাপ্টার থেকে কিন্তু ডাবল এমসিকিউ আসবে না। যেই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে না, কারণ একটা এমসিকিউ দেওয়া পসিবল, তাই না? বেশি হয়তো আসবে না আসলে, কারণ চ্যাপ্টার হচ্ছে 20টা, 20 চ্যাপ্টার, তাই না? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে হচ্ছে আমাদের 20 চ্যাপ্টার, আর 20 চ্যাপ্টারে হচ্ছে আমাদের এমসিকিউ আসবে হচ্ছে 12টা। একটাতে মার্কস কত করে? একটাতে মার্কস হচ্ছে 1.5 করে, ক্লিয়ার? এমসিকিউ 12টা, একটাতে হচ্ছে আমাদের 1.5 করে, 1.25 করে। সো 4টা সাবজেক্টে 4 × 48 × 1.25, 60 মার্কসের আর কি। সো আমি একটু আলোচনা করি যে আমাদের একটু তাড়াতাড়ি আলোচনা করে দিই যে কোন চ্যাপ্টার থেকে আমাদের কী থেকে আমরা সামনে যে ক্লাসগুলো করবো আর কি। সামনে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাস নিব, এবং তোমরা যদি আগে থেকে প্রিপারেশন শুরু করতে পারো, সেই জন্য আমি বলে দিচ্ছি যে কোন চ্যাপ্টার থেকে কী টপিকের উপর আমাদের বেশি অ্যাডমিশনে প্রশ্ন আসে, সেগুলো আমি একটু তাড়াতাড়ি তোমাদের রিভিউ করে দিচ্ছি। যেমন তোমাদের ফিজিক্সে প্রথম চ্যাপ্টারটা কি? ফিজিক্সে প্রথম চ্যাপ্টার হচ্ছে আমি ধরতে পারি চ্যাপ্টার 2 থেকে শুরু করি, ভেক্টর, তাই না? ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে আগে আলোচনা করি। ধরো ফিজিক্স ফার্স্ট পার্ট, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ভেক্টর, তাই না? তো ভেক্টর থেকে নর্মালি কী প্রশ্ন আসবে? ভেক্টর থেকে যেমন তোমরা হচ্ছে ইন্টারে নদী এবং স্রোত, এই প্রশ্নগুলো নিয়ে অনেকেরই ঝামেলা থাকে, সমস্যা থাকে, তাই না? তো নদী আর স্রোত থেকে এমসিকিউ আসতে পারে, নদী আর স্রোতের যে ম্যাথগুলো আর কি, নদী ও স্রোতের ম্যাথ আর কি, ক্লিয়ার? এগুলো থেকে বেশি আসে আর কি। তবে এছাড়া হচ্ছে ডট গুণ, ক্রস গুণ, যেমন ডট গুণের কিছু আমাদের প্রশ্ন ছিল যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে এম এর মান কত, তাই না? ডট গুণ দিয়ে আমাদের ইকুয়াল টু কী ধরা লাগতো? ইকুয়াল টু 0 ধরা লাগতো, সেখান থেকে আমরা এম বের করতাম। বা দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এম এর মান কত,
তো দুইটা ভেক্টর পরস্পর যদি সমান্তরাল হয় প্যারালাল হয় তাহলে কিন্তু কী করা লাগতো আমাদের ক্রস গুণ করে ইকুয়াল টু 0 ধরা লাগতো। তো এই টাইপের কিছু আমরা আলোচনা করবো ভেক্টর, এবং এখান থেকে প্রশ্নটা বেশি আসে। এরপরে যদি আসি আমরা গতিবিদ্যা, এর পরের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের গতিবিদ্যা বা হচ্ছে ডিনামিক্স। গতিবিদ্যা বা যেটাকে চ্যাপ্টার 3 আর কি, চ্যাপ্টার 3 যেটাকে বলা হচ্ছে ডিনামিক্স। এখান থেকে নর্মালি প্রাসের ফর্মুলা প্রবলেমগুলো বেশি আসে। প্রাসের যে ছোটোখাটো ম্যাথগুলো আছে, সর্বোচ্চ উচ্চতা, তারপর হচ্ছে আনুভূমিক পাল্লা, এই জিনিসগুলো বেশি আসে। সো আমরা হচ্ছে এগুলো কভার করা ট্রাই করবো। এরপর যদি চ্যাপ্টার 4-এ আসি, চ্যাপ্টার 4-এ আমাদের কী আছে? চ্যাপ্টার 4-এ হচ্ছে নিউটনীয় বলবিদ্যা মানে হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। চ্যাপ্টারটা বেশ বড়, ক্লিয়ার? নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনীয় মেকানিক্স আর কি, নিউটনিয়ান মেকানিক্স আর কি। তো চ্যাপ্টারটা বেশ বড়। এখান থেকে আমাদের প্রথমে কি আছে এই চ্যাপ্টারে? প্রথমে আছে হচ্ছে নিউটনের তিনটা ফর্মুলা, ফার্স্ট লো, সেকেন্ড লো, থার্ড লো, এগুলো ভালো করে পড়বো আমরা। দেন হচ্ছে এই চ্যাপ্টারটা থাকবে হচ্ছে আমাদের কিছু নতুন টপিক, যেমন জড়তার ভ্রামক বা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা হচ্ছে জড়তার ভ্রামক, রাস্তার ব্যাংকিং কোণ, এগুলো নিয়ে নর্মালি প্রশ্নটা বেশি আসে। এছাড়া হচ্ছে কৌণিক ভরবেগ, তারপর হচ্ছে কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এই জিনিসগুলো থেকে প্রশ্ন বেশি আসে আর কি। এরপরে যদি আমি যাই চ্যাপ্টার 5-এ থাকবে হচ্ছে আমাদের কাজ ক্ষমতা আর হচ্ছে শক্তি, তাই না? কাজ ক্ষমতা শক্তি থেকে তোমাদের আসলে চ্যাপ্টারটা ক্লাস 9-10ও ছিল, তাই না? এখানে হচ্ছে বিভব শক্তি আর হচ্ছে গতিশক্তি, ½ mv² আর mgh, এই টপিকগুলো। আর হচ্ছে ক্ষমতা হচ্ছে mgh/t, তাই না? তো এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন বেশি আসবে। সো এটা আসলে চ্যাপ্টারটা ছোট, এটা বড় হলো, চ্যাপ্টারটা ছোট। এরপর যদি চ্যাপ্টার 6-এ যাই, চ্যাপ্টার 6-এ থাকে হচ্ছে আমাদের কি? মহাকর্ষ অভিকর্ষ বা হচ্ছে গ্র্যাভিটি, তাই না? তো এখানে আমাদের কি থাকবে? মহাকর্ষ অভিকর্ষে নিউটনের সেই মহাকর্ষ সূত্র আমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছি, যে F=g(m1 m2) হচ্ছে d² বা হচ্ছে r²। এখানে আমাদের যে প্রশ্নগুলো থেকে ম্যাথস বেশি আসে সেটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ। কি থেকে আসবে? কৃত্রিম উপগ্রহ বা হচ্ছে স্যাটেলাইট, আর্টিফিশিয়াল স্যাটেলাইটের যে উচ্চতা বা হচ্ছে বেগ, এই জিনিসগুলো নিয়ে আমরা বেশি পড়বো। তারপর হচ্ছে মুক্তিবেগ বা হচ্ছে আমাদের এসকেপ ভেলোসিটি, এই জিনিসগুলো নিয়ে চ্যাপ্টার 7-এ যদি আসি, চ্যাপ্টার 7-এ হচ্ছে আমাদের পদার্থের গঠন। এটা থাকবে হচ্ছে এখানে আমাদের পদার্থের গঠন বা হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার। এখানে আমাদের নর্মালি যেটা থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক, মানে হচ্ছে ইয়ং গুণাঙ্ক, যেটা আর কি, মানে হচ্ছে ওয়াইদের যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি, স্থিতিস্থাপক গুণাঙ্ক বা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তারপর হচ্ছে স্পর্শকোণ, আমরা এই জিনিসগুলো ভালো করে দেখব। স্পর্শকোণ, ক্লিয়ার? মানে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, এই জিনিসগুলা। তারপর হচ্ছে বুয়েন্সি, মানে হচ্ছে প্লবতা। এরপর আসে যদি হচ্ছে আমরা চ্যাপ্টার 8-এ, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 8, এখানে কি ইম্পর্টেন্ট আমাদের? চ্যাপ্টার 8 হচ্ছে আমাদের সরল চন্দ্র স্পন্দন বা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, যেটা কিনা ওয়েভের আগের চ্যাপ্টার, মানে তরঙ্গের আগের চ্যাপ্টার। সরল ছন্দিত স্পন্দন বা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তো এখানে এই চ্যাপ্টারে আসলে আলাদা করে তেমন কিছু বলার নেই। সরল ছন্দিত স্পন্দনের অনেকগুলো সমীকরণ আছে, যেমন সরল ছন্দিত স্পন্দনের কম্পাঙ্ক, তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তারপর হচ্ছে বেগ, তাই না? এই জিনিসগুলো, সর্বোচ্চ বেগ, সর্বনিম্ন বেগ, সর্বোচ্চ ত্বরণ, সর্বনিম্ন ত্বরণ, এই জিনিসগুলো ছোটোখাটো, এখানে কিন্তু ছোটোখাটো অনেক টপিক আছে এরকম। তো সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, কারণ এগুলো বেশি আসে। এরপর এই চ্যাপ্টার লাস্টের দিকে থাকবে হচ্ছে যে পেন্ডুলাম পর্যায়কাল, T=2π√L/g, এই অংশটা থেকে প্রশ্ন আসতে পারে, এবং হ্যাঁ আসে। T=2π√L/g খুবই ফেমাস একটা ফর্মুলা। তো এইখান থেকে আমাদের দেখা যায় ছোটোখাটো ম্যাথ আসে। তো কীভাবে আসতে পারে সেটা আমরা দেখব। এরপর যদি আমরা চ্যাপ্টার 9-এ যাই, চ্যাপ্টার 9 হচ্ছে আমাদের তরঙ্গ। চ্যাপ্টার 9 হচ্ছে তরঙ্গ বা হচ্ছে ওয়েভ। তরঙ্গ ওয়েভ থেকে v=f(λ), তরঙ্গের যে আমাদের বেগের সূত্র, তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছো, তাই না? সেখান থেকে ম্যাথ আসতে পারে। এরপর হচ্ছে অগ্রগামী তরঙ্গ, মানে হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ, আর হচ্ছে স্ট্যাটিক ওয়েভ, মানে হচ্ছে স্থিতি তরঙ্গ, এখান থেকে প্রশ্ন আসতে পারে, ক্লিয়ার? আর এই চ্যাপ্টারের একদম লাস্টে, মানে তরঙ্গের একদম লাস্টে থাকবে হচ্ছে আমাদের বিটটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অ্যাডমিশনের জন্য। সো বিট থেকে কিছু ছোটোখাটো শর্টকাট ম্যাথ আসে, আমরা সেগুলো দেখব। একদম লাস্ট 10 নাম্বার চ্যাপ্টারটা কি আসলে? 10 নাম্বার হচ্ছে আদর্শ গ্যাস বা হচ্ছে আইডিয়াল গ্যাস। তো আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের আমাদের কিন্তু বয়েল ল, চার্লস ল, আর হচ্ছে গেলুসেক, তারপর হচ্ছে সমন্বয় সূত্র, এগুলো থেকে ম্যাথ আসতে পারে, ক্লিয়ার? তো এই গেল মোটামুটি হচ্ছে আমাদের ফিজিক্স, যেই টপিকগুলো আমরা সব টপিক কভার করবো আসলে, কিন্তু আমি জাস্ট এখানে একটা আইডিয়া দেওয়া ট্রাই করলাম আর কি।
সো এরপর আমরা হচ্ছে একটু সেকেন্ড পেপারটা দেখি যে সেকেন্ড পেপার থেকে আমাদের কোন চ্যাপ্টার থেকে কী কী বিষয় আমাদের বেশি চোখ রাখতে হবে। তো এখন যদি আমি সেকেন্ড পেপারে আসি, ফিজিক্স সেকেন্ড পেপার, সেখানে আমাদের প্রথম চ্যাপ্টার কী থাকবে, একদম প্রথম চ্যাপ্টার ফিজিক্স সেকেন্ডে আমাদের হচ্ছে তাপগতিবিদ্যা, তাই না? তাপগতিবিদ্যা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং তাপগতিবিদ্যা থেকে একটা প্রশ্ন থাকবেই, মোটামুটি প্রায় শিওর তাপগতিবিদ্যা থেকে একটা প্রশ্ন থাকবে। এখানে কী কী আমাদের ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে আমাদের ইঞ্জিন মানে তাপ ইঞ্জিন, তাই না, এইটা একটা ইম্পর্টেন্ট টপিক। তারপরে থাকবে হচ্ছে আমাদের ডাব্লিউ সমানুপাতিক, যেমন ধরো ডাব্লিউ সমানুপাতিক এইচ মানে কাজ সমানুপাতিক হচ্ছে তাপ। এছাড়া আরও কি থাকতে পারে, যেমন হচ্ছে কিছু প্রসেস ছিল এখানে আমাদের, যেমন হচ্ছে সমচাপ প্রক্রিয়া, তাই না, সমচাপ প্রক্রিয়া বা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেমন হচ্ছে এই যে এই ফর্মুলাটা পি ইকুয়াল টু হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি আমরা পড়েছি, যেমন ধরো P1 B1 গামা ইকুয়াল টু হচ্ছে P2 B2 গামা, বা হচ্ছে B1 T1 গামা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে B2 T2 গামা মাইনাস 1। মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কিন্তু আমরা এই ফর্মুলাগুলো দেখেছিলাম, এবং এই যে এই ফর্মুলাগুলো দেখে প্রচুর এমসিকিউ আসে। তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন দেখবা কয় ইউনিটের ফিজিক্সের, যে এই প্রশ্ন থেকে মানে এই ফর্মুলাগুলো থেকে আরেকটা ফর্মুলা আছে রুদ্ধতাপীয়, এখান থেকে কিছু না কিছু এমসিকিউ প্রায় প্রতিবার থাকেই। তো আমরা আরও টপিক দেখবো আসলে, কারণ তাপগতিবিদ্যায় আরও অনেক টপিক আছে আসলে। চ্যাপ্টারটা যখন আমরা আলাদা ক্লাস করবো তখন দেখতে পারবো। যদি 2 নম্বর চ্যাপ্টারে যাই, এখানে হচ্ছে থাকবে আমাদের স্থির তড়িৎ বা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি গুরুত্বপূর্ণ আমাদের অংশ থাকবে হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের এখানে তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে তড়িৎ তীব্রতা। তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে তড়িৎ তীব্রতা মানে হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটি। তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে তড়িৎ তীব্রতা, ইলেকট্রিক ইন্টেন্সিটি সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং এটা থেকে। এরপর হচ্ছে ধারক, ধারক বা হচ্ছে ক্যাপাসিটর, ক্লিয়ার, ধারক বা হচ্ছে ক্যাপাসিটর বেশি প্রশ্ন আছে। ধারকের হচ্ছে সমন্বয়, সমান্তরাল, তারপর হচ্ছে সমান্তরাল, তারপর হচ্ছে সিরিজ, তারপর ধারকের শক্তি, এগুলো থেকে প্রশ্ন আসে। এরপর যদি আমি আরও অনেক প্রশ্ন আরও অনেক টপিক আছে স্থির তড়িতে, যেমন হচ্ছে বিভব নিয়ে কিছু প্রশ্ন আসে, বিভবটাও আমরা লিস্টে রাখতে পারি যে বিভব। তো আমরা এমন কিন্তু না যে এখানে যা লিখছে আমরা শুধু তাই পড়বো, এগুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো আর কি। এছাড়া আমরা সব টপিকে আসলে আলোচনা করবো, কারণ অ্যাডমিশনে কোনো কিছু বাদ দিলে আসলে তুমি ভালো করতে পারবা না যদি তুমি প্রথম দিকে থাকতে চাও আর কি। তো 3 নম্বরে যদি আমরা আসি, নাম্বার 3 স্থির তড়িৎ। এরপর থাকবে কি আসলে স্থির তড়িতের পর হচ্ছে 3 নম্বরটা চল তড়িৎ, তাই না, চল তড়িৎ। চল তড়িতে হচ্ছে আমাদের সার্কিটের ম্যাথ, সার্কিট বা হচ্ছে বর্তনীর ম্যাথ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তনী, কারশফ ল, কারশফের সূত্র, তাই না, হুইস্টন ব্রিজ, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো বর্তনীর ছোটোখাটো ম্যাথ প্রায় প্রতি বছরই কিছু না কিছু আসে বর্তনীর। এরপরে যাই হচ্ছে 4 নাম্বারে হচ্ছে আমাদের চৌম্বক ক্রিয়া, চ্যাপ্টারের নাম শর্টলি বলি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আর কি। তো চৌম্বক ক্রিয়া বা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এখান থেকে এই চ্যাপ্টারের ছোটোখাটো প্রায় হচ্ছে 15টা ফর্মুলা আছে, ছোটোখাটো প্রায় 15টা ফর্মুলা। যেমন হচ্ছে একটা বৃত্তাকার পথে একটা চার্জ ঘুরছে, তার জন্য কেন্দ্রীয় চৌম্বক ক্ষেত্র, বা একটা তড়িৎবাহী তার, সেই তড়িৎবাহী তার থেকে কোনো একটা দূরত্বে চৌম্বক ক্ষেত্র, লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্র, বা একটা তড়িৎবাহী তারকে আমরা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম, তার জন্য সেই চৌম্বক ক্ষেত্রটা তড়িৎবাহী তারের উপর কতটুকু বল প্রয়োগ করবে সেটার জন্য আমাদের ফর্মুলা আছে। তো এরকম প্রায় যেটা বললাম 10 থেকে 15টা ফর্মুলা আছে আমাদের এই চ্যাপ্টারে। সো আমি আলাদা করে আসলে টপিক লিখবো না এই চ্যাপ্টারে, প্রত্যেকটা ফর্মুলা আমাদের ভালো করে জানতে হবে এবং ম্যাথস করতে হবে। কারণ বেশি আসার সম্ভাবনা কেন জানো, কারণ এখানে আসলে ফর্মুলাগুলো খুব ছোটো ছোটো ফর্মুলা, একেবারে ছোটো ছোটো ফর্মুলা, আর ছোটো ফর্মুলার ম্যাথস অ্যাডমিশনে বেশি আসে। এবার যদি 5 নম্বরে যাই, 5 নম্বরে কী থাকবে আমাদের, 4 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, আর 5 নম্বরে থাকবে হচ্ছে আমাদের এবার 5 নম্বরে যদি আমরা আসি, 5 নম্বরে থাকবে হচ্ছে আমাদের দিক পরিবর্তী প্রবাহ। দিক পরিবর্তী প্রবাহ মানে হচ্ছে এসি কারেন্ট, ডিসি কারেন্ট, এগুলো নিয়ে কিন্তু আমাদের বেশ কিছু ফর্মুলা ছিল, যেমন হচ্ছে দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ, দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ আর কি। সেখানে আমাদের এরকম কিছু ফর্মুলা ছিল যে IRMS, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে আর কি। IRMS ইকুয়াল টু হচ্ছে 0.67 I0, তাই না, এরকম কিছু ফর্মুলা ছিল। IRMS বা হচ্ছে I0 বা হচ্ছে I বার, এরকম কিছু ফর্মুলা ছিল, মানে হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ, তার জন্য কারেন্টের ফর্মুলা ছিল, ভোল্টেজের ফর্মুলা ছিল। এগুলো থেকে বেশি প্রশ্ন আসে কারণ একদম ছোটোখাটো ম্যাথ আর কি, ক্লিয়ার। এরপর যদি আমরা 6 নাম্বারে যাই, 6 আর 7 থাকবে হচ্ছে আমাদের আলোর চ্যাপ্টার, এবং আলোর 2টা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসে। কারণ বুঝতেই পারছো যে তোমার হচ্ছে এমসিকিউ কয়টা আছে, 12টা এমসিকিউ আসবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 12টা এমসিকিউ আসবে, ক্লিয়ার। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেহেতু 12টা এমসিকিউ আসবে, তাহলে তোমার চ্যাপ্টার হচ্ছে 20টা থেকে আসলে কি 12টা এমসিকিউ দেওয়া তো পসিবল না, তাই না, তার মানে কোনো চ্যাপ্টার বাদ যাবে। সো আলোর 2টা চ্যাপ্টার থেকে আমাদের একটা এমসিকিউ আসবে। তো
একটা চ্যাপ্টার হচ্ছে, প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান বা জিওমেট্রিক্যাল অপটিক্স। জ্যামিতিক আলোক বিজ্ঞান বা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স। এখানে আমাদের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রিজম। প্রিজম আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে বেশি প্রশ্ন আসে। প্রিজমের যে ফর্মুলাগুলো আছে আর কি, প্রিজমের ফর্মুলা। তারপর থাকবে হচ্ছে লেন্স, লেন্সের যে লেন্স মেকার ইকুয়েশন বা লেন্স তৈরির সমীকরণ এগুলা, লেন্স। তারপর হচ্ছে আমাদের অনুবীক্ষণ, অনুবীক্ষণ বা হচ্ছে দূরবীক্ষণের যে ফর্মুলার ম্যাথসগুলো, ছোটোখাটো ম্যাথসগুলো আর কি, ক্লিয়ার, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর 7 নম্বরে যদি যাই, 7 নম্বরে থাকবে হচ্ছে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান। তারপর হচ্ছে থাকবে হচ্ছে আমাদের ফিজিক্যাল অপটিক্স। ফিজিক্যাল অপটিক্স বাংলা নামটা আসলে কি, ভৌত আলোক বিজ্ঞান। এটা হবে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স। তো ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্সে আমাদের সূত্র আছে হচ্ছে এখান থেকে হচ্ছে যেমন সমবর্তনের কিছু ফর্মুলা আছে এখন চ্যাপ্টার লাস্টের দিকে। এই চ্যাপ্টারের ফর্মুলার সংখ্যা কম, থিওরি টপিক বেশি। সো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে থিওরি প্রশ্ন আসতে পারে, মানে একদম সব তোমার যে কত এমসিকিউ আসবে, টোটাল 48টা এমসিকিউ, তাই না? মানে হচ্ছে 2021 সালে যারা এক্সাম দিবে আর কি, 2020 সালে পরীক্ষার্থী যারা ছিল, 48টা এমসিকিউ আসবে। 48টা এমসিকিউর মধ্যে 48টাই তো আর কি আসবে না, ম্যাথস আসবে না। মানে ফিজিক্সে 12টা এমসিকিউ আসবে, ফিজিক্স থেকে অনলি, তো একটা সাবজেক্ট থেকে 12টা এমসিকিউ, তো 12টাই তো আর ম্যাথ আসবে না। দেখা যাবে যে 8 থেকে 9টা ম্যাথ আসবে, বাকি 2-3টা হয়তো হচ্ছে একটু জ্ঞানমূলক বা হচ্ছিল মুখস্থ টাইপের, যদি মুখস্থ টাইপের এরকম আসে না আর কি। তারপরে মানে কনসেপচুয়াল আর কি। তো সেই কনসেপচুয়াল কোশ্চেনগুলো এই জায়গা থেকে আসার পসিবিলিটি বেশি। সমবর্তন বা হচ্ছে আলোর অপবর্তন বা হচ্ছে ডিফ্রেকশন, ক্লিয়ার, ডিফ্রেকশন, এই কিছু ফর্মুলা আছে, ছোটোখাটো ফর্মুলা এছাড়া লাস্টের দিকে একদম সেগুলো থেকে প্রশ্ন আসে পসিবিলিটি আছে যদি ম্যাথ আসে। এছাড়া আরও বেশ কিছু প্রথম দিকে কিছু টপিক আছে, তড়িৎচুম্বকীয় আলো কী জিনিস এগুলো নিয়ে, ভৌত আলো বিজ্ঞান 7 নম্বর। এরপরে যদি আমরা 8-এ যাই, 8-এ হচ্ছে কি আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান, তাই না? 8-এ হচ্ছে আমাদের থাকবে 8 নাম্বার আধুনিক পদার্থবিজ্ঞান বা হচ্ছে মডার্ন ফিজিক্স। আধুনিক পদার্থবিজ্ঞান বা হচ্ছে মডার্ন ফিজিক্স, এই আর কি। এখানে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন কি, এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে একদম প্রথম দিকে 3টা ফর্মুলা আছে, যে আপেক্ষিকতা নিয়ে, যে ওই যে বয়সের কিছু ফর্মুলা, তাই না? মানে ফর্মুলা লিখলে বুঝতে পারবা, যেমন টি ইকুয়াল টু টি নট, নিচে হচ্ছে √1 - v²/c², এগুলা, তাই না? আরেকটা হচ্ছে m = m নট, √1 - v²/c²। আপেক্ষিকতা সময় নিয়ে, বয়স, কার বয়স বাড়লো বা কমলো, তারপর হচ্ছে কার ভর বাড়লো বা কমলো, এইগুলো নিয়ে সবচেয়ে বেশি আসে, ক্লিয়ার। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান, প্রথমের দিকে তো আবেগিকতা গেল। এরপর হচ্ছে আমাদের এক্স রে। তুমি দেখবা যে একদম এক্স রের কিছু ফর্মুলা আছে এই চ্যাপ্টার লাস্টের দিকে, এক্স রে। আর হচ্ছে আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে আমরা হচ্ছে এক্স রে উল্টা যেটা আর কি, সেটা হচ্ছে আমাদের এক্স রে, এবং তার হচ্ছে উল্টা যে টপিকটা সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। এটা থেকে বেশি প্রশ্ন আসে যে ফটো তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক বা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। এখানে দেখবে কিছু ফর্মুলা আছে, E = h/nu বা হচ্ছে E = h/nu + phi। তোমরা অবশ্যই জেনে থাকবা যে E = kmax, E = kmax প্লাস হচ্ছে phi। এই phi হচ্ছে আমাদের কার্যাপেক্ষক, তাই না? তো এইগুলো থেকে বেশি প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে। এরপর যদি আসি হচ্ছে আমরা প্রায় লাস্টের দিকে চলে আসছি, আর 2টা চ্যাপ্টার বাকি আছে। একটা হচ্ছে আমাদের 9 নাম্বার চ্যাপ্টার হচ্ছে পরমাণুর গঠন। 9 নাম্বার হচ্ছে পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার। এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে হচ্ছে পরমাণুর ক্ষয় নিয়ে কিন্তু আমাদের ফর্মুলা আছে। কি ফর্মুলা? যে E = E0, সবচেয়ে বেশি প্রশ্ন আসে এটা থেকে, E = E0। তারপর কি থাকবে আমাদের e⁻⁻⁻t, তাই না? এটা থেকে হচ্ছে বেশি প্রশ্ন আসে যে কতটুকু পরমাণু ক্ষয় হয়ে গেল, কতটুকু আসে, কতটুকু এখন আমাদের বাকি আছে আর কি, তাই না? একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, এই টাইপের ম্যাথ বেশি আসে এখান থেকে। এছাড়া থাকবে হচ্ছে আমাদের ভর ত্রুটি ম্যাথ থাকবে, এটার ম্যাথ থাকবে। আর হচ্ছে ভর ত্রুটি, এটা গুরুত্বপূর্ণ আছে, ভর ত্রুটি বা হচ্ছে ম্যাস ডিফেক্টের ম্যাথ, ভর ত্রুটি বা হচ্ছে ম্যাস ডিফেক্ট, যে তোমাকে কিছু পরমাণুর ভর দেওয়া থাকবে, এখানে ভর ত্রুটি কত, ম্যাস ডিফেক্ট। আর হচ্ছে এখন লাস্টে 10 নাম্বার চ্যাপ্টার, এখানে আসলে কোনো ম্যাথ নাই, একটাই ম্যাথের টপিক আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে আমাদের শোয়ারচাইল্ড ব্যাসার্ধ। মানে হচ্ছে একটা ব্ল্যাক হোলের ব্যাসার্ধ বের করার একটা ফর্মুলা আছে, ক্লিয়ার। এই চ্যাপ্টারে একটাই টপিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের মহাকাশ নিয়ে। তো মহাকাশের নীহারিকা, তারপর হচ্ছে মিল্কি ওয়ে, তারপর হচ্ছে নক্ষত্র, গ্রহ, নক্ষত্র, এগুলো কী আসলে এই নিয়ে অনেক বিজ্ঞানীর নাম এখানে লেখা আছে, কোন বিজ্ঞানী কী করেছে সেগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে এই চ্যাপ্টার। মানে এই চ্যাপ্টারটা হচ্ছে 90% হচ্ছে মুখস্থ আর কি, বাকি অন্য কোনো চ্যাপ্টার না। এই চ্যাপ্টার 90% মুখস্থ। সো এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসে, তোমার ওইরকম এমসিকিউ আসতে পারে যে এই সায়েন্টিস্ট কী করেছে, তারপর হচ্ছে নীহারিকা কী, তারপর হচ্ছে সূর্যের বা কোনো নক্ষত্রের অনেকগুলো পর্যায় আছে, সেই পর্যায়ে নিয়েও প্রশ্ন আসতে পারে। তো এই হচ্ছে আমাদের 10 নাম্বার চ্যাপ্টার, এবং লাস্ট চ্যাপ্টার যেটা তোমরা জানো অবশ্যই। তো
তো মোটামুটি এই ছিল আমাদের ফিজিক্সের একটা শর্ট সিলেবাস আর কি, যে আমরা নেক্সটে যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসে আমরা কী কী আলোচনা করব। আর পরীক্ষার মানদণ্ড তো তোমাকে বললামই, যারা হচ্ছে 2020 সালে এক্সামিনার ছিল, যারা 2020 সালে এক্সামের কথা ছিল আর কি, তারা এক্সাম দেওয়া হচ্ছে আগস্টের 6 তারিখ 2021 সালে। এতটুকু পর্যন্ত আমরা এতক্ষণ পর্যন্ত আমরা এইটুকুই জানি আর কি। আর তারা পরীক্ষা দিবে 100 মার্কে, 120 মার্কে না, নর্মাল এক্সাম 120 মার্কে হলো, এবার হচ্ছে 100 মার্কে। তোমরা হয়তো এতক্ষণে জেনে যাওয়ার কথা, তাই না? সো এমসিকিউ আসবে হচ্ছে 48টা এমসিকিউ, 4টা সাবজেক্ট থেকে। ক্লিয়ার? সো ফিজিক্স থেকে তোমাকে দেওয়া লাগবে হচ্ছে 12টা এমসিকিউ, প্রত্যেকটা মার্কস হচ্ছে 1.25 করে। সো আশা করি আমার নেক্সট যে ক্লাসগুলো করবো সেই ক্লাসগুলোতে তোমাদের সাথে আবার দেখা হবে। আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়াইজ তোমাদের আলাদা আলাদা ক্লাস থাকবে এবং প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। শর্টকাট কীভাবে কম সময়ের মধ্যে অ্যান্সার করা যায় সেসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের অ্যাপটা ডাউনলোড করবো, সেখানে তোমরা অবশ্যই সবগুলো ক্লাস পেয়ে যাবা, আমাদের ওয়েবসাইটেও ক্লাস পেয়ে যাবা এবং হ্যান্ডনোটও পেয়ে যাবা। সো আজকে আমাদের এই পর্যন্তই, এরপরে হয়তো আমাদের অন্য কোনো ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।